আমরা যা দেখি, যা শুনি বা যা অনুভব করি তা কি আসলেই সত্যি? আচ্ছা, কি হবে যদি বলা হয় আমাদের চারপাশের এই যে বাস্তবতা, এটা আসলে পৃথিবীর হুবহু একটা ছবি নয়, বরং আমাদের মস্তিষ্কই এর কারিগর? চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের মন বাস্তবতার একজন সক্রিয় কারিগর হয়ে ওঠে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মনোপলি খেলার ওই যে বিখ্যাত চরিত্রটা, তার কথা একটু ভাবুন তো। তার চোখে কি একটা মনোকল ছিল? বেশিরভাগ মানুষই কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, অবশ্যই ছিল। কিন্তু আসল সত্যিটা হলো তার চোখে কখনোই কোনো মনোকল ছিল না। অবাক লাগছে, তাই না? আরেকটা উদাহরণ দেখা যাক কেমন। স্নো হোয়াইটের সেই বিখ্যাত লাইনটা কি ছিল? আমরা সবাই প্রায় একসাথেই বলে উঠব, আয়না আয়না দেয়ালে, বা মিরর মিরর অন দ্য ওয়াল। কিন্তু আসলে তা নয়। আসল লাইনটা ছিল জাদুকরি আয়না দেয়ালে, বা ইংরেজিতে ম্যাজিক মিরর অন দ্য ওয়াল। আমাদের স্মৃতি আসলেই আমাদের সাথে অদ্ভুত খেলা করে, তাই না? তো যখন হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ মানুষ একই ভুলটা মনে রাখে, তখন ব্যাপারটা কি দাঁড়ায়? এই অদ্ভুত ঘটনার কিন্তু একটা নির্দিষ্ট নামও আছে, আর সেটা বেশ অবাক করার মতো। এটাকে বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। এর নামটা এসেছে নেলসন ম্যান্ডেলার ঘটনা থেকে। বহু মানুষ একেবারে নিশ্চিতভাবে মনে করত যে ম্যান্ডেলা ৮০-র দশকে জেলেই মারা গিয়েছিলেন। অনেকে তো টিভিতে তার শেষকৃত্য দেখার কথাও বলত। কিন্তু সত্যিটা হলো তিনি ১৯৯০ সালে জেল থেকে মুক্তি পান এবং মারা যান ২০১৩ সালে। তার মানে এটা কোনো একজনের ভুল নয়, এটা একটা সম্মিলিত মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। এখন প্রশ্ন হল, এর ব্যাখ্যা কি? কেউ কেউ তো মজা করে সমান্তরাল মহাবিশ্ব বা টাইম ট্রাভেলের মতো অদ্ভুত সব ধারণার কথা বলেন। তবে মনোবিজ্ঞানীরা এর পেছনে আরও বিশ্বাসযোগ্য কারণ খুঁজে পেয়েছেন, যেমন মিথ্যা স্মৃতি তৈরি হওয়া বা সমাজে ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রভাব। চলুন আমরা বরং এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাগুলোর দিকেই মনোযোগ দিই। আসলে এই ম্যান্ডেলা এফেক্টের একেবারে গোড়ায় রয়েছে আমাদের স্মৃতির একটা অদ্ভুত চরিত্র। সেটা হলো, স্মৃতি কিন্তু পাথরে খোদাই করা কোনো লেখা নয়, এটা ভীষণ নমনীয় আর পরিবর্তনশীল। আর এই ধারণাটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন একজন অসাধারণ গবেষক। ইনি হলেন এলিজাবেথ লোফটেস। তিনি দেখিয়েছেন যে আমাদের স্মৃতি কোনো ভিডিও রেকর্ডারের মতো কাজ করে না, যা একটা ঘটনাকে অবিকল রেকর্ড করে রাখে। বরং আমরা যখনই কোনো কিছু মনে করার চেষ্টা করি, তখনই আমরা সেই স্মৃতিটাকে নতুন করে একটু একটু করে গড়ে তুলি। আর এই প্রক্রিয়াতে সেটা বদলে যেতে পারে। লফটেসের একটা বিখ্যাত পরীক্ষা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কিছু লোককে একটা গাড়ি দুর্ঘটনার ভিডিও দেখানো হলো। এরপর একদলকে জিজ্ঞেস করা হলো, গাড়িগুলো যখন একে অপরকে হিট বা ধাক্কা দেয় তখন তাদের গতি কেমন ছিল? আর অন্য দলকে জিজ্ঞেস করা হলো, যখন তারা একে অপরের সাথে স্ম্যাশ বা সজোরে বিধ্বস্ত হয় তখন গতি কেমন ছিল? ভাবুন তো, শুধু একটা শব্দ হিট এর বদলে স্ম্যাশ ব্যবহার করার কারণেই গতির অনুমানে এত বড় একটা পার্থক্য তৈরি হয়ে গেল। কিন্তু সবচেয়ে অবাক করা ফলাফলটা পাওয়া গেল ১ সপ্তাহ পর। যাদের প্রশ্নে স্ম্যাশড শব্দটা ব্যবহার করা হয়েছিল, তাদের মধ্যে ভাঙা কাঁচ দেখার কথা মনে করার সম্ভাবনা অন্যদের চেয়ে দ্বিগুণ ছিল, অথচ ভিডিওতে কোনো ভাঙা কাঁচ দেখানোই হয়নি। তার মানে কি দাঁড়ালো? প্রশ্ন শুধু আমাদের স্মৃতিকে একটু এদিক ওদিক করে না, একেবারে আস্ত একটা মিথ্যে স্মৃতি তৈরি করে দিতে পারে। এজন্যই এলিজাবেথ লফটাস একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে, কোনো স্বাধীন প্রমাণ ছাড়া আমরা কখনোই নিশ্চিতভাবে বলতে পারি না যে আমাদের মনে থাকা একটা স্মৃতি সত্যি নাকি মিথ্যা। এখন শুধু স্মৃতি না, চলুন বিষয়টাকে আরও বড় করে ভাবি। আসলে আমাদের পুরো বাস্তবতার ধারণাই কিন্তু একইভাবে তৈরি হয়। আমরা মিরকে ঠিক যেমন আছে তেমন দেখি না, বরং আমাদের মস্তিষ্ক প্রতি মুহূর্তে একে আমাদের জন্য তৈরি করে। ব্যাপারটা কিভাবে হয়, তাই তো? মূলত দুটো ধাপে। প্রথমে বটম আপ প্রসেসিংয়ে আমাদের চোখ, কান, ত্বক এই সব ইন্দ্রিয় চারপাশ থেকে কাঁচা তথ্য বা ডেটা সংগ্রহ করে। এরপর শুরু হয় টপ ডাউন প্রসেসিং। এই ধাপে আমাদের মস্তিষ্ক তার আগের অভিজ্ঞতা আর প্রত্যাশা ব্যবহার করে সেই কাঁচা তথ্যগুলোকে একটা অর্থ দেয়। এই দুটো প্রক্রিয়ার মিশ্রণে তৈরি হয় আমাদের বাস্তবতার অনুভূতি। একটা দারুণ বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। নিউরোসায়েন্টিস্ট নাদিন ডাইকস্ট্রা যখন প্রথমবার লন্ডনে যান, তখন তিনি রাস্তায় একটা শিয়ালকে দেখে প্রথমে কুকুর ভেবেছিলেন।
কেন? কারণ তার মস্তিষ্কে কুকুরের ধারণাটা অনেক বেশি পরিচিত ছিল। তাই মস্তিষ্ক যা আশা করেছিল সেটাই তাকে দেখিয়েছে, অন্তত কিছুক্ষণের জন্য তো বটে। আমাদের মস্তিষ্ক এত দ্রুত আর দক্ষতার সাথে এই বাস্তবতা তৈরি করার জন্য কিছু মানসিক শর্টকাট ব্যবহার করে। এই দারুণ ধারণাটি জনপ্রিয় করেছেন নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যান। তার মতে এই শর্টকাটগুলো আমাদের চিন্তাভাবনাকে দুটো ভিন্ন সিস্টেমে ভাগ করে দেয়। ভাবুন তো, আমাদের মাথায় যেন দুটো সিস্টেম কাজ করে। কাহনেম্যান এদের নাম দিয়েছেন সিস্টেম 1 এবং সিস্টেম 2। সিস্টেম 1 হল খুব দ্রুত, অটোম্যাটিক আর ইনটুইটিভ। যেমন কেউ 2+2 বললে আমাদের মুখ থেকে সাথে সাথে 4 বেরিয়ে আসে। আর সিস্টেম 2 হল ধীর, বিশ্লেষণাত্মক এবং বেশ শ্রমসাধ্য। যেমন যদি 17 × 24 এর হিসাব করতে বলা হয়। মজার ব্যাপার হলো আমরা আমাদের বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু এই দ্রুত গতির সিস্টেম 1 ব্যবহার করেই নিই। এই শর্টকাটগুলো আমাদের জীবনকে সহজ করে ঠিকই, কিন্তু এর জন্য কিছু সমস্যাও হয়। এর ফলে আমাদের চিন্তায় কিছু নির্দিষ্ট ধরনের ভুল বা পক্ষপাত তৈরি হয়, যেগুলোকে বলে কগনিটিভ বায়াস। যেমন ধরুন কনফার্মেশন বায়াস। এর কারণে আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি বা বিশ্বাস করি যা আমাদের আগের ধারণাকে সমর্থন করে। আরেকটা মজার জিনিস হলো বায়াস ব্লাইন্ড স্পট, যার কারণে আমরা প্রায় সবাই মনে করি যে আমরা অন্যদের চেয়ে কম পক্ষপাতদুষ্ট। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি আমাদের মনের এই সীমাবদ্ধতা আর পক্ষপাতগুলো কাটিয়ে উঠতে পারি? সুখবর হলো, হ্যাঁ, অবশ্যই পারি। কিছু কৌশল ব্যবহার করে আমরা আরও পরিষ্কারভাবে চিন্তা করতে শিখতে পারি। 2015 সালের একটা গবেষণা দেখা গেছে যে মাত্র একটা ট্রেনিং সেশনের মাধ্যমে মানুষের পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেশ খানিকটা কমানো সম্ভব। তার মানে আশা কিন্তু আছে। আমাদের মস্তিষ্ককে আরও ভালোভাবে চিন্তা করার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এই গবেষণার ফলাফলটা চার্টে দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রশিক্ষণের আগে পক্ষপাতের লেভেলটা কোথায় ছিল আর ট্রেনিংয়ের পর সেটা কতটা কমে এসেছে। এটা একটা স্পষ্ট প্রমাণ যে চেষ্টা করলে আমরা আমাদের চিন্তার ভুলগুলো শুধরে নিতে পারি। তাহলে বাস্তবে কি করা যেতে পারে? একটা খুব শক্তিশালী কৌশল হল রেড টিমিং। ধরুন কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সিদ্ধান্তটা চূড়ান্ত করার আগে ইচ্ছে করে সেটার বিরোধিতা করুন। নিজেকেই প্রশ্ন করুন, এই পরিকল্পনাটা কেন ব্যর্থ হতে পারে? এর সবচেয়ে বড় দুর্বলতাগুলো কি? এর চেয়ে ভালো আর কোনো বিকল্প কি আছে? এই প্রক্রিয়াটা আমাদের একপেশে চিন্তা থেকে বেরিয়ে আসতে দারুণভাবে সাহায্য করে। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই। যেহেতু আমরা জানলাম যে আমাদের মনই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে, তাহলে প্রশ্নটা হলো, আমরা সচেতনভাবে কেমন বাস্তবতা গড়তে চাই? এই ভাবনাটা কিন্তু খুব শক্তিশালী, কারণ এটা আমাদের নিজেদের চিন্তা আর সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.